এখন অবধি এঁকেছি। আরেকটা গ্রাফ চল দেখি, এরকম প্রোডাক্ট ভাই এরকম হলো, গিয়ে এরকম হচ্ছে, এটা আর হওয়া পসিবল নয়। কেন হওয়া পসিবল না? তার কারণ দেখ ভাই, রিয়াকশান শুরু করেছিলাম তো, রিয়াক্ট্যান্টের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন এটা ছিল, রিয়াক্ট্যান্টের ম্যাক্সিমাম অ্যামাউন্ট এটা ছিল, এটাকে ছাড়িয়ে প্রোডাক্ট যেতে পারবে না। রিয়াক্ট্যান্টের ম্যাক্সিমাম অ্যামাউন্ট এটা, এই লাইনটার উপরে ভাই প্রোডাক্ট যেতে পারবে না। তার মানে ধর আমি ভাই যত গ্রাম নিয়ে রিয়াকশন করলাম বা যত কনসেন্ট্রেশনের রিয়াকশন করলাম, প্রোডাক্ট যদি আমি ওখান থেকে বেশি পাই, ওটাকে ছাড়িয়ে চলে যায়, ওটা পসিবল হয় না, ওটা আমার পসিবল হবে না, ওটা আমার পসিবল হয় না। তাহলে এই গ্রাফটা কিন্তু আমার হবে না, এই যে গ্রাফটা আমি এখন এঁকেছি এটা আমার পসিবল নয়। মানে রিয়াক্ট্যান্টের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনকে ছাপিয়ে আমার বেরিয়ে যেতে পারবে না কি প্রোডাক্ট, রিয়াক্ট্যান্টের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশনকে ছাড়িয়ে আমার প্রোডাক্ট বেরিয়ে যেতে পারবে না। বুঝতে পেরেছিস? ওই দাগটার মানে কি বোঝাচ্ছে? এই দাগটার মানে আমার বোঝাচ্ছে রিয়াক্ট্যান্টের ম্যাক্সিমাম কনসেন্ট্রেশন রিয়াক্ট্যান্টের কখন থাকবে? যখন ইনিশিয়াল আছে তখনই। বোঝা গেছে? ক্লিয়ার? তাহলে এই হচ্ছে আমার ভাই গ্রাফ। কার সাথে গ্রাফ রাখলাম? কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম। এই গ্রাফটা আমার হবে না, কারণ প্রোডাক্টের কনসেন্ট্রেশন ভাই রিয়াক্ট্যান্টকে ছাড়িয়ে বেরিয়ে যেতে পারবে না। আরে রিয়াক্ট্যান্ট তো আমি একটা সার্টেন অ্যামাউন্ট নিয়ে স্টার্ট করেছি, সেটার থেকে বেশি আমার কীভাবে প্রোডাক্ট ফর্ম হবে? তার মানে ভাই তুই ধর বাড়িতে 1 কিলো চাল আর 1 কিলো ডাল নিয়ে ধর খিচুড়ি রান্না করবি, তোর কি 100 কিলো প্রোডাক্ট হবে? যদি হয় তাহলে ভাই এই জিনিসটা আমার হবে, যদি তোর মনে হবে তাহলে ভাই এই জিনিসটাও হবে। ঠিক আছে, চল এই ছিল হচ্ছে আমার কনসেন্ট্রেশন ভার্সেস টাইমের গ্রাফ। আচ্ছা, এখন আরেকটা গ্রাফ আঁকবো। কার সাথে কার আঁকবো? এবার আমি আঁকবো হচ্ছে রেট ভার্সেস টাইম। এতক্ষণ ছিল কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, এইবার আমি আঁকছি কি ভাই? রেট ভার্সেস টাইম। চল এখানে আমি দিলাম কাকে ভাই? টাইম, আর এদিকে কিছু আমি রেট। ওকে, চল যত আমার টাইম বাড়ছে তত আমার কি হচ্ছে? ফরওয়ার্ড রিয়াকশন কমতে থাকবে আর ব্যাকওয়ার্ড বাড়তে থাকবে, তাই তো? তাহলে রেট অফ ফরওয়ার্ড তত কমবে, ব্যাকওয়ার্ড রিয়াকশন তত বাড়বে। বুঝতে পেরেছিস? উইথ টাইম। আচ্ছা, এখন দেখ তাহলে ভাই একই গল্প, আমার ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট ইনিশিয়ালি কত ছিল? ব্যাকওয়ার্ড 0, তারপরে আস্তে আস্তে বাড়ছে। আমি ধর কিছু নিই নি, তাহলে আমার ধর এখান থেকে ব্যাকওয়ার্ড স্টার্ট হচ্ছে। এইবার এটা ব্যাকওয়ার্ডের, ঠিক আছে, এটা হচ্ছে ব্যাকওয়ার্ডের গ্রাফ। আর দেখ এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ডের গ্রাফ আঁকলাম। বুঝতে পারছি? এটা হচ্ছে ব্যাকওয়ার্ডের গ্রাফ, ব্যাকওয়ার্ডের রিয়াকশনের রেট, এটা হচ্ছে আমার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন, রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। ঠিক আছে, এটা রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। ওই যে ভাই একটা টাইম পরে গিয়ে রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন দেখ ফিক্সড হয়ে গেছে, তাই তো হবে। ইকুইলিব্রিয়াম যখন পৌঁছালো তখন হবে। ফরওয়ার্ডটা আবার কী হবে? দেখ ফরওয়ার্ডটা হবে হচ্ছে স্বাভাবিকভাবে এবারে সেম, সেম কিন্তু হবে, কারণ রেটের রেসপেক্টে গেলে আমার হবে হচ্ছে সেম। তাহলে এটা হচ্ছে আমার রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, আর এটা হচ্ছে আমার রেট অফ ব্যাকওয়ার্ড রিয়াকশন। এইখান থেকে আমার কী হলো বলতো? ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা স্টার্ট হয়েছে। ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করা স্টার্ট হলো মানে কি ভাই? ওখান থেকে আমার ওই মিডিয়ামের কোনো কালার টালার চেঞ্জ হবে না, প্রেশার ফিক্সড হয়ে গেছে, ভলিউম ফিক্সড হয়ে গেছে। এটা হচ্ছে আমি দেখতে পাবো রেটের রেসপেক্টে দিলে। বোঝা গেল? বুঝেছিস? এটা হচ্ছে আমার রেটের রেসপেক্টে গেলে গ্রাফ। তোর পরীক্ষাতে স্কুলে গ্রাফ তোকে ডাইরেক্টলি আঁকতে দেয় না, এই এমসিকিউ এর মধ্যে জিজ্ঞেস করতে পারে কোনটা হবে কোনটা হবে না। করবো ভাই, কদিন পরে যখন কোশ্চেন করবো তখন দেখতে পাবো। ঠিক আছে, চল এই ছিল হচ্ছে আমার গ্রাফ, কনসেন্ট্রেশন ভার্সেস টাইম, রেট ভার্সেস টাইম। ওকে, খাতায় আবার হেডিং দে, লেখ ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। কিছু জিনিসপত্র লিখবো, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। 1 নাম্বার লিখ ডায়নামিক ইন নেচার, ক্যারেক্টারিস্টিক্স অফ কেমিক্যাল ইকুইলিব্রিয়াম। 1 নাম্বার লিখছিস ডায়নামিক ইন নেচার। 2 নাম্বার লেখ ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড, ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড। ইকুইলিব্রিয়াম কেন শর্টে ক্লাস চলাকালীন তুই এরকম ইকিউ মাথায় এম লিখে দিবি, এই যে এরকম ক্লাস চলাকালীন, ঠিক আছে, ইকিউ মাথায় এম। 1 নাম্বার লিখেছিস কি? ডায়নামিক ইন নেচার। 2 নাম্বার লিখছিস ইকুইলিব্রিয়াম ক্যান বি অ্যাচিভড from both sides, equilibrium can be achieved from both sides. From both sides, and it will not affect, and it will not affect, and it will not affect the equilibrium point, and it will not affect the equilibrium point, and it will not affect the equilibrium point. 3 number লেখ equilibrium concentration, equilibrium concentration, EQ মাথায় M, ঠিক আছে, equilibrium concentration has nothing to do with, has nothing to do with initial concentration. Equilibrium concentration has nothing to do with initial concentration. 4 number লেখ equilibrium concentration is fixed, equilibrium concentration is fixed, equilibrium concentration is fixed. 5 number লেখ equilibrium will have
equilibrium will have constant pressure, comma color, comma all measurable properties will be same, comma all measurable properties will be same or fixed, 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 ঠিক আছে। পরেরটা লেখ, কত নম্বর হবে পরেরটা? 6 নম্বর লেখ। To achieve chemical equilibrium, to achieve chemical equilibrium, closed vessel is used. Closed vessel মানে ওই জাহাজ না, ঠিক আছে, closed container লেখ। To achieve chemical equilibrium, closed container is used, মানে closed system basically. To achieve equilibrium, closed system is used, ঠিক আছে, closed system is used। প্রত্যেকটা পয়েন্টের মানে বলছি, ঠিক আছে। পরের পয়েন্টটা লেখ, লাস্ট পয়েন্ট লেখ, রোল অফ ক্যাটালিস্ট, রোল অফ ক্যাটালিস্ট লেখ, ক্যাটালিস্ট enhances both ROF মানে rate of forward, catalyst enhances both rate of forward and rate of backward to reach the equilibrium faster. Catalyst enhances both ROF and ROB to reach equilibrium faster. ঠিক আছে, চল দেখ লাস্ট পয়েন্টার মানে আমি তোকে আগে বলি, ক্লাস 12-এ যখন পড়বো হচ্ছে ভাই কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টার, তখন আমি একটা ডায়াগ্রাম দেখবো, যে ডায়াগ্রামটা আমি তোকে SN1 রিয়াকশন বা SN2 রিয়াকশন আঁকার সময়তেও দেখিয়েছিলাম। কীরকম ছিল? একটা পাহাড়ের মতন ডায়াগ্রাম ছিল, এই ছিল একটা ডায়াগ্রাম। এটা ক্লাস 12-এ কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে আছে, তোকে আঁকতে হবে ক্লাস 12-এ গিয়ে ডায়াগ্রামটা। ধর এই ছিল হচ্ছে আমার ভাই স্টার্টিং ম্যাটেরিয়াল, রিয়াক্ট্যান্ট, এটা হচ্ছে আমার ধর ভাই প্রোডাক্ট। এ দেখ স্টার্টিং ম্যাটেরিয়াল থেকে আমি প্রোডাক্টে যাচ্ছি, বা তুই এইভাবে আঁক, রিয়াক্ট্যান্ট থেকে ধর আমার প্রোডাক্ট, রিয়াক্ট্যান্ট থেকে যখন প্রোডাক্টে যাবে ভাই এদেরকে ভাই একটা এনার্জি বেরিয়ার ক্রস করে যেতে হয়, এটা হচ্ছে আমার এনার্জির অ্যাক্সিস, ঠিক আছে, এটা এনার্জির অ্যাক্সিস। এই যে এনার্জির যে বেরিয়ার, এটাকে ক্লাস 12-এ গিয়ে জানবো, এগুলো এখন তো লাগবে না, এটাকে বলে এনার্জি অফ অ্যাক্টিভেশন। তোকে এখান থেকে ভাই ওখানে যেতে হবে, একটা এনার্জি বেরিয়ার ক্রস করে যেতে হবে, ঠিক আছে, পাহাড় টপকে চোখে যেতে হবে। এই এনার্জিটা সাপ্লাই করে কে? এই এনার্জি কে সাপ্লাই করবে? দেখবি কিছু কিছু রিয়াকশন আমার নর্মাল রুম টেম্পারেচারে হয়ে যায়, নর্মাল রুম টেম্পারেচার কিছু কিছু রিয়াকশন হয়ে যায়। নর্মাল রুম টেম্পারেচার মানে কি? থার্মাল এনার্জি প্রোভাইড করছে বাই নেচার, থার্মাল এনার্জি সাফিসিয়েন্ট কোনো রিয়াকশনকে ভাই নিজে থেকে করে দেওয়ার জন্য। তার মানে কি বলতো, নর্মাল রুম টেম্পারেচারে যে তোর এনার্জি তোকে নেচার দিচ্ছে সবসময়, সেই নেচারের এনার্জি ভাই সাফিসিয়েন্ট এই পাহাড়টাকে টপকানোর জন্য, বুঝতে পেরেছিস তো? ওই জন্য কোনো রিয়াকশন আমার নর্মালি হয়ে যায়, আবার কোনো রিয়াকশন আমার নর্মালি হয় না, হিট করতে হয়, হিট বা আমার বাইরে থেকে এনার্জি দিতে হবে। এরকম হিটই যে একমাত্র ফর্ম অফ এনার্জি এরকম কোনো কথা নেই ভাই। আমি সাউন্ড এনার্জি অ্যাপ্লাই করতে পারি, আমি চাইলে ভাই লাইট এনার্জিও করতে পারি। তুই অর্গ্যানিকের মধ্যে করেছিস Br2H নিউ, ঠিক আছে, লাইট এনার্জি আমি দিলাম, আমার সোজা কথা এনার্জি আমি প্রোভাইড করলাম, তাহলে ভাই এই পাহাড়টা টপকাবো সোজা কথা, বুঝতে পেরেছিস তো? এবারে এই পাহাড়ের এনার্জি আমার টপকাতে হবে। ক্যাটালিস্ট গিয়ে কী করে? ক্যাটালিস্ট গিয়ে যেটা করে হচ্ছে ভাই, ক্যাটালিস্ট গিয়ে এমন একটা নতুন পাথওয়ে খোঁজে যেখানে পাহাড়ের হাইট কম, বুঝতে পারলি তো? পাহাড়ের হাইট কম হলে আমার কী হবে ভাই? টপকানো সোজা হবে, বুঝতে পারছিস? পাহাড়ের হাইট কম হলে কী হবে? টপকানো সোজা হবে। সেটা আমি দেখি এদিক থেকে এদিকেও টপকাতে পারবো, আর ওদিক থেকে এদিকেও টপকাতে পারবো, একই তো হলো, আমার পাহাড়ের হাইট তো কমে গেছে। তবে সিম্পলি তুই পাহাড় বাদ দে, তুই এখানে টানেলের কথা ভাব ভাই, টানেল ভাবলে তো সুবিধা হবে। পাহাড়ের এই মাথা থেকে ওই মাথা তোকে পাহাড় টপকে যেতে হতো, এখন তার টানেল বানিয়ে দিয়েছে ক্যাটালিস্ট। তাহলে তুই এদিক থেকে এরকম যখন ইজিলি যেতে পারবি, ওদিক থেকে এদিকেও ইজিলি আসতে পারবি। তাহলে ফরওয়ার্ড হোক বা ব্যাকওয়ার্ড দুটোই আমার ফাস্ট করে দেবে ক্যাটালিস্ট গিয়ে কী করবে? তাহলে আমি ইকুইলিব্রিয়াম ফাস্টার অ্যাচিভ করতে পারবো, বোঝা গেছে? এটাকে যদি আমি ডায়াগ্রামের মধ্যে ফেলি রেটের রেসপেক্টে, তাহলে আমার ডায়াগ্রামটা কী হয়ে যাবে বলতো? তাহলে এটা ছিল হচ্ছে সাপোজ আমার উইদাউট ক্যাটালিস্ট, উইথ ক্যাটালিস্ট আমার ডায়াগ্রামটা এইরকমের হয়ে যাবে। ইকুইলিব্রিয়াম পয়েন্ট অনেক ফাস্ট অ্যাচিভ হচ্ছে, ঠিক আছে, ইকুইলিব্রিয়াম পয়েন্ট অনেক ফাস্ট অ্যাচিভ হচ্ছে, এইখানে ধর আমার ইকুইলিব্রিয়াম পয়েন্ট অ্যাচিভ হয়ে গেল, বোঝা গেল? এটা হচ্ছে আমার উইথ ক্যাটালিস্ট হলে ডায়াগ্রামটা এরকম হবে, এটা হচ্ছে উইথ ক্যাটালিস্ট। ক্যাটালিস্ট গেলে আমার কী হবে? ইকুইলিব্রিয়াম পয়েন্ট অনেক ফাস্ট রিচ হবে, রেট অফ ফরওয়ার্ডও বেড়ে যাবে, রেট অফ ব্যাকওয়ার্ডও বেড়ে যাবে, আমার অনেক ফাস্ট ইকুইলিব্রিয়াম পয়েন্টে অ্যাচিভ হবে। এটা হচ্ছে আমার ক্যাটালিস্ট করবে। তাহলে ওই ডায়াগ্রামের মধ্যে অন্য কালি দিয়ে আমি ওটা জাস্ট লিখে রাখবো, ওই ডায়াগ্রামটার মধ্যেই অন্য কালি দিয়ে আমি মার্ক করে রাখলাম। ক্যাটালিস্ট গিয়ে কী করলো ভাই? ইকুইলিব্রিয়াম পয়েন্ট অনেক আগে অ্যাচিভ করাবে, রেট অফ ফরওয়ার্ড রেট অফ ব্যাকওয়ার্ড দুটোই বেড়ে যাবে, বুঝতে পেরেছিস? এটা হচ্ছে ক্যাটালিস্টের কাজ, ক্লিয়ার? আর এই ডায়াগ্রাম পুরোপুরি তোরা হচ্ছে ক্লাস 12-এর মধ্যে কেমিক্যাল কাইনেটিক্স চ্যাপ্টারে এনার্জি অফ অ্যাক্টিভেশনের পার্ট, ওই ডায়াগ্রাম আমার তো এখন লাগবে না। তাহলে ইকুইলিব্রিয়াম পয়েন্ট ফাস্টার অ্যাচিভ করতে গেলে আমি ক্যাটালিস্ট দেবো। এবারে ভাই হতে পারে হেভার্স প্রসেসে আমার যে ক্যাটালিস্টগুলো ছিল সেটা যে পৃথিবীর সব রিয়াকশনের জন্য ভালো ক্যাটালিস্ট এরকম কোনো কথা নেই। হতে পারে ভাই যে এই রিয়াকশনের যে ভালো ক্যাটালিস্ট তাকে তো তুই ভাবলি ও যে ভাই পৃথিবীর সব রিয়াকশনই নাকি ভালো ক্যাটালিস্টের কাজ করবে, না ভাই,
অন্য রিয়াকশানে কি হতে পারে, ও উল্টে টাইম আরও স্লো করে দিল, ঠিক আছে। তার মানে এই রিয়াকশানের যে ভালো ক্যাটালিস্ট, সে যে সব রিয়াকশানের ভালো ক্যাটালিস্ট এমন কোনো কথাই নেই। তাহলে ভাই রিয়াকশানের রেট যে ফার্স্ট করে তাকে বলে হচ্ছে, মানে ইকুইলিব্রিয়াম পয়েন্ট যে ফার্স্ট অ্যাচিভ করায় তাকে আমার বলে হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, ঠিক আছে। রিয়াকশানের রেট যে ফার্স্ট করবে তাকে বলবে হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট। আবার ভাই এরকমও হতে পারে যে ধর আমি ভাই টানেল এরকম খুঁড়তে গেলাম ক্যাটালিস্ট ইউজ করে, ক্যাটালিস্ট গিয়ে কী করলো, আমার পাহাড়ের হাইটটা বাড়িয়ে দিল, তাহলে আমার ভাই গন্ডগোল, তখন রিয়াকশনের আর উল্টে স্লো হয়ে যাবে। ওই ধরনের ক্যাটালিস্টকে বলে হচ্ছে আমার নেগেটিভ ক্যাটালিস্ট, বুঝতে পেরেছিস। তাহলে যারা আমার রিয়াকশনের রেট ফার্স্ট করে তাদের বলে হচ্ছে পজিটিভ ক্যাটালিস্ট, আর যারা স্লো করে তাদের আমার বলে হচ্ছে নেগেটিভ ক্যাটালিস্ট। কোন চ্যাপ্টারে আছে? ক্লাস 12 কেমিক্যাল কাইনেটিক্স। পজিটিভ ক্যাটালিস্ট, নেগেটিভ ক্যাটালিস্ট। পজিটিভ ক্যাটালিস্ট মানে কি, যারা রিয়াকশন রেট ফাস্ট করে দেবে, আর নেগেটিভ ক্যাটালিস্ট মানে কি, মানে যারা হচ্ছে আমার উল্টে স্লো করে দিয়ে বেরিয়ে চলে যাবে। তাহলে ভেবেছিলাম ভালো কাজ করবে, ক্ষতি করে দিয়ে বেরিয়ে চলে গেল। ওই জন্য স্পেসিফিক রিয়াকশনের ক্যাটালিস্ট স্পেসিফিক থাকে, ওই জন্য স্পেসিফিক রিয়াকশনের টেম্পারেচারও স্পেসিফিক থাকে। তুই অলরেডি দেখেছিস ক্লাস 11-এই রিয়াকশন করার সময় অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে কী ফর্ম হতো বল? অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO আর 170 ডিগ্রি সেন্টিগ্রেড, পরশুদিন অর্গ্যানিকের পরীক্ষা আছে এখানে, বল কী ফর্ম হতো? অ্যালকিন, তাই তো? এক্স্যাক্টলি। আর অ্যালকোহলের মধ্যে কনসেন্ট্রেটেড H2SO আর 140 ডিগ্রি সেন্টিগ্রেড দিলে আমার কী ফর্ম হবে? কী হবে? ইথার। ইথার, এক্স্যাক্টলি ইথার ফর্ম হবে, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আমার টেম্পারেচারের রোল। আগের ক্লাসে দেখবে আমি তুই একটা অঙ্ক করেছিলাম, টেম্পারেচার দিয়ে বার করতে পেরেছিলাম কোন রিয়াকশন কততে স্পন্টেনিয়াস হবে, ডেল জি ইকুয়ালস টু ডেল এইচ মাইনাস টি ডেল্টা এস, ওই জিনিসটা দিয়ে, ঠিক আছে, বোঝা গেছে। চল, তার আগের পয়েন্টটা কী আছে? টু অ্যাচিভ ইকুইলিব্রিয়াম ক্লোজড ভেসেল ইজ ইউজড। ক্লোজ ভেসেল মানে কি ভাই? ক্লোজ ভেসেল মানে ক্লোজ সিস্টেম, মানে মাসও চেঞ্জ হবে না, আর কি চেঞ্জ হবে? এনার্জি তো চেঞ্জ হবে ভাই, এনার্জি চেঞ্জ হয় হোক। দেখ ভাই রিয়াকশান ধর তোর কাছে একটা হচ্ছে এরকম, এ প্লাস বি থেকে সি প্লাস ডি। ধর এ হচ্ছে সলিড, বি হচ্ছে সলিড, সি হচ্ছে আমার ধর গ্যাস, ডি হচ্ছে ভাই সলিড। আর আমি এরকম রিয়াকশান করছি, ওপেন কন্টেনার ধরে রিয়াকশান করছি। সি ধর আমার ফর্ম হয়েছে, ঠিক আছে, সি প্রোডাক্ট। এইবারে সিকে ডিসোসিয়েট করতে হলে ভাই সিকে তো রিয়াকশান মিডিয়ামের মধ্যে থাকতে হবে। এবার ধরো যদি গ্যাস হয় তো পুরো পালিয়ে চলে যাবে, ও যদি পালিয়ে চলে যায় তাহলে আমার রিয়াকশানে ভাই গন্ডগোল হয়ে গেল। সি তো নেই, তাহলে তো আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করতে গন্ডগোল হবে, বুঝতে পারছি। ওই জন্য আমাকে যাতে না উড়ে চলে যায়, মাসের যাতে চেঞ্জ না হয়, ওই জন্য কী করতে হবে? ক্লোজ কন্টেনারের মধ্যে আমি রিয়াকশান করবো, বোঝা গেছে। চল, এটাই ছিল হচ্ছে আমার পয়েন্ট। বাকি পয়েন্টগুলো তুই পড়লে বুঝে যাবি, বাকি পয়েন্টগুলো তুই পড়লে বুঝে যাবি। নেক্সট চলে যাবো খাতায়, এবার হেডিং দে, লেখ। তাহলে এখান থেকে তোকে ক্যারেক্টারিস্টিক একটা দুটো লিখতে দেবে, এইটা আমি তোর কনসেপচুয়াল ভার্সন লিখে রাখলাম, তোকে আমি কিছুটা পাঠিয়ে দেবো, এগুলোই থাকবে, ওটা তুই পড়বি, ঠিক আছে। আরেকটা কোশ্চেন আসে হচ্ছে ওই হোয়াই কেমিক্যাল ইকুইলিব্রিয়াম ইজ ডায়নামিক ইন নেচার। খাতায় এবার হেডিং দে, লেখ। হ্যাশট্যাগ দিয়ে লিখছিস ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন। ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন স্টেটমেন্ট আমি বাড়ি গিয়ে বই থেকে পড়বো, এখন আমি ব্যাপারটাকে বুঝবো, ঠিক আছে। ল অফ মাস অ্যাকশন, চল দেখা যাক। সিম্পলি একটা রিয়াকশন আমি যদি কনসিডার করি, যে রিয়াকশনটা আমার ইকুইলিব্রিয়ামে আছে। কোন রিয়াকশন? এ প্লাস বি থেকে সি প্লাস ডি। চল শুরু করে একসাথে করবো। সি ফর কার্বন না ভাই, আর ডি ফর ডিউটেরিয়াম না, এটা কিছু একটা আছে ধরে লিখে। এ প্লাস বি থেকে সি প্লাস ডি। আমি এখন ব্যালেন্স ট্যালেন্স করছি না ভাই, ব্যালেন্স করলে কি ব্যালেন্স আর কী করবে, এটাকে ব্যালেন্স করার মতন জায়গা আমি নেই, ঠিক আছে। এ প্লাস বি থেকে সি প্লাস ডি তার ফর্মুলা আমি জানি ভাই, এটা একটা রিভার্সেবল রিয়াকশন। তার মানে কি? তার মানে এটাই, আর আফটার সার্টেন টাইম এটা একটা ইকুইলিব্রিয়ামে পৌঁছাবে, বুঝতে পেরেছিস? খুব ভালো কথা। এইবারে দেখ, আমি এই কথাগুলোকে একটুখানি টেকনিক্যালি বলবো। কীরকম? এ তো আমার ভাই পুরোপুরি রিয়াকশন করবে না, যদি আমার ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করে, তার মানে কি? এ আমার আনরিয়াক্টেড থেকে যাচ্ছে, এ তো আমি ফিরে পাচ্ছি, এ ফিরে পাচ্ছি, এটাকে আমি বলতে পারি তো ভাই এ আমার আনরিয়াক্টেড থেকে গেল, বোঝা গেল। তাহলে এর আমার সবাই রিয়াকশানে পার্টিসিপেট করেনি, বুঝতে পেরেছিস? স্বাভাবিক তো ভাই। এ যদি আমি ফিরে পাই, এ ধর আমার কাছে ছিল 100 গ্রাম, এ ধর আমি 10 গ্রাম ফিরে পেলাম, তাহলে কি 100 গ্রামই রিয়াকশন করেছে? না, করেনি স্বাভাবিকভাবেই। তাহলে আমি বলতে পারি পুরোটা রিয়াকশন করবে না, সিম্পল লজিক। তাহলে যতটা রিয়াকশন করে ভাই, যতটা আমার অ্যাক্টিভলি পার্টিসিপেট করে, যে অ্যামাউন্ট আমার অ্যাক্টিভলি পার্টিসিপেট করে সেটাকে বলা হচ্ছে অ্যাক্টিভ মাস, বুঝতে পারলি? যে অ্যামাউন্টটা ভাই অ্যাক্টিভলি পার্টিসিপেট করবে সেটাকে আমি বলবো হচ্ছে অ্যাক্টিভ মাস। এবারে এটা আমি কী করে বুঝবো? সেটা আমার বোঝার টেকনিক হচ্ছে ভাই ম্যাথমেটিক্যালি ক্যালকুলেট করা, আমায় সিম্পলি দেখতে হবে, আর ফিজিক্যালি আমার এক্সপেরিমেন্ট করে দেখতে হবে, সেগুলো আমার তো এখনকার পার্ট নয়। আমি কী বলবো? ওটাকে অ্যাক্টিভ মাস। যতটা আমার সোজা কথা রিয়াকশানে পার্টিসিপেট করবে সেটাকে আমি বলবো হচ্ছে অ্যাক্টিভ মাস। ক্লিয়ার? আচ্ছা, অ্যাক্টিভ মাস নিয়ে তোকে এত বেশি মাথা ঘামানোর দরকার নেই। তোর ওই ল অফ অ্যাক্টিভ মাস কি স্টেটমেন্ট আমি বাড়ি গিয়ে বই থেকে পড়বো, তোকে আমি জাস্ট এখন ব্যাপারটা বোঝাচ্ছি, চল দেখতে থাক। আমি বাঁ দিকে আঁকবো হচ্ছে ফরওয়ার্ড রিয়াকশান, ডান দিকে করবো হচ্ছে ব্যাকওয়ার্ড রিয়াকশান। ফরওয়ার্ড রিয়াকশানের রেট কার উপর ডিপেন্ড করবে? ঠান্ডা মাথায় দেখ, ফরওয়ার্ড রিয়াকশানের রেট কার উপরে ডিপেন্ড করবে? রেটকে আমি ডিনোট করবো কি দিয়ে? আর দিয়ে। আর দিয়ে আমার কী লেখে ভাই? রেট। তুইও খাতার মধ্যে এগুলো করছিস, ঠিক আছে। রেটকে কী দিয়ে লেখে ভাই? আর দিয়ে, স্মল লেটারের আর। এগুলো ক্লাস 12-এ আবার আছে, এগুলো ক্লাস 12-এ আবার আছে,
ঠিক আছে, রেটকে আমি স্মল লেটারে আর দিয়ে লিখবো। ক্লিয়ার? আচ্ছা, ফরওয়ার্ড রিয়াকশন, এটা বাদিকেরটা আছে ফরওয়ার্ড, ডান দিকেরটা আছে হচ্ছে ব্যাকওয়ার্ড। ফরওয়ার্ড রিয়াকশনের রেট কার উপরে ডিপেন্ড করবে? ঠান্ডা মাথায় দেখ, এটা ডিপেন্ড করে হচ্ছে ভাই মিডিয়ামের মধ্যে এ কতটা আছে তার উপর ডিপেন্ড করবে, মিডিয়ামের মধ্যে এ কতটা আছে তার উপরে ডিপেন্ড করবে রেট অফ ফরওয়ার্ড রিয়াকশন, এর কতটা আছে তার উপরে ডিপেন্ড করবে। এদিকে তাকা, এর কতটা আছে তার উপরে ডিপেন্ড করবে। এইবারে অ্যাক্টিভ মাসকে ভাই কিভাবে রিপ্রেজেন্ট করে? এইভাবে, থার্ড ব্র্যাকেটের মধ্যে এ, থার্ড ব্র্যাকেটের মধ্যে এইভাবে রিপ্রেজেন্ট করে কি অ্যাক্টিভ মাস অফ এ। তাহলে ভাই এ আমার কতটা থাকবে তার উপর ডিপেন্ড করবে, এ আমার যত বেশি থাকবে তত আমার রিয়াকশন হচ্ছে রেট বাড়বে, যত আমার এ কম থাকবে তত আমার রেট স্লো হবে। ঠিক আছে, ক্লিয়ার? রেট আমার কার সাথে প্রপোর্শনাল? অ্যামাউন্ট অফ রিয়াক্ট্যান্টের সাথে প্রপোর্শনাল। ক্লিয়ার? বুঝতে পেরেছিস ভাই? রেট ফরওয়ার্ড রিয়াকশনের রেট কার সাথে প্রপোর্শনাল? ফরওয়ার্ড রিয়াকশন যে যে রিয়াক্ট্যান্টগুলো দেওয়া হবে সেই রিয়াক্ট্যান্টগুলোর সাথে, সেই রিয়াক্ট্যান্টের অ্যামাউন্ট যত বেশি তত আমার ফরওয়ার্ড রিয়াকশনের রেট বাড়ছে। বুঝেছি? এটাই হচ্ছে ভাই তোর ল অফ মাস অ্যাকশন, ল অফ মাস অ্যাকশন, ল অফ অ্যাক্টিভ মাস। স্টেটমেন্ট বাড়িকে বই থেকে পড়ছি, এত অব্দি ক্লিয়ার? বুঝতে পারলি? আচ্ছা, সিমিলার ওয়েতে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করবে? বি এর অ্যাক্টিভ মাসের উপরও ডিপেন্ড করবে। ফরওয়ার্ড রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করবে? বি এর অ্যাক্টিভ মাসের উপরও আমার ডিপেন্ড করবে। এত অব্দি লিখেছিস? দেখ, দুখানে যদি আমি কম্বাইন করে দিই, ম্যাথস অ্যাপ্লাই করছি এবার, তাহলে আমি কি বলতে পারি? আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ ইন্টু বি। এটা তুই ম্যাথসে পড়েছিস না, প্রপোর্শনালিটির নিয়ম। আর ডাইরেক্টলি প্রপোর্শনাল টু এ ইন্টু বি, ম্যাথসে পড়েছি এটা প্রপোর্শনালিটি। আর ডাইরেক্টলি প্রপোর্শনালিটি করলে ভাই এ ইন্টু বি, বোঝা গেল? অ্যাক্টিভ মাস অফ এ ইন্টু অ্যাক্টিভ মাস অফ বি। বুঝেছিস? বুঝলাম। ওইদিকে ব্যাকওয়ার্ডে যাই ভাই, ব্যাকওয়ার্ডে গেলে আমার কী হবে? তাহলে এটা ভাই ছিল হচ্ছে রেট অফ ফরওয়ার্ড, তো চল এটাকে আমি এফ লিখছি নিচে, এফ ফর ফরওয়ার্ড। আর এটা হচ্ছে আমার ব্যাকওয়ার্ড ছিল আর বি। ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কার উপরে ডিপেন্ড করবে? তুই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কার উপরে ডিপেন্ড করবে ভাই? সি এর অ্যাক্টিভ মাস আর ডি এর অ্যাক্টিভ মাসের উপর ডিপেন্ড করবে। বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম। এই যে ভাই দেখ, ফরওয়ার্ড স্টার্টিং ম্যাটেরিয়ালগুলোর উপর ডিপেন্ড করে, তা ব্যাকওয়ার্ডের স্টার্টিং ম্যাটেরিয়ালকে সি আর ডি তো ব্যাকওয়ার্ডের স্টার্টিং ম্যাটেরিয়াল। তাহলে রেট অফ ব্যাকওয়ার্ড কার উপর ডিপেন্ড করছে? সি এর অ্যাক্টিভ মাস। রেট অফ ব্যাকওয়ার্ড কার উপর ডিপেন্ড করছে? ডি এর অ্যাক্টিভ মাস। বোঝা গেল? বুঝেছিস? তাহলে ভাই রেট অফ ব্যাকওয়ার্ড ওই একইভাবে আমি একই জিনিস অ্যাপ্লাই করছি এখানে, কার উপর ডিপেন্ড করবে? ডাইরেক্ট প্রপোর্শনাল টু সি ইন্টু ডি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। বোঝা গেছে? আচ্ছা, এইবার আমি ভাই প্রপোর্শনালিটি সাইন তুলবো, আমার আসবে হচ্ছে একটা কনস্ট্যান্ট, একটা কনস্ট্যান্ট আসবে। সেই কনস্ট্যান্ট আমি এখন লিখিনি, ইকুয়ালস টু সাইনটা জাস্ট দিয়েছি। এদিকেও আমি তুলবো, একটা কনস্ট্যান্টটা আসবে, এখনও লিখিনি কনস্ট্যান্টটা। এই যে কনস্ট্যান্টটা আসবে ভাই, এটাকে বলে হচ্ছে আমার রেট কনস্ট্যান্ট। কী দিয়ে ডিনোট করে? স্মল লেটারের কে। যে কনস্ট্যান্টটা আমার আসলে এটাকে বলে হচ্ছে আমাকে রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, রেট কনস্ট্যান্টকে কী ডিনোট করে? স্মল লেটারের কে, কিন্তু ক্যাপিটাল লেটারের কে কিন্তু না। রেট কনস্ট্যান্টকে আমার কী ডিনোট করে? স্মল লেটারের কে। হয়েছে? স্মল লেটারের কে লিখলাম। আচ্ছা, এদিকেও স্মল লেটারের কে, এটা স্মল লেটার। তুই স্মল লেটারের কে এইভাবে হয়তো লিখিস, চল আমি তোর জন্য এইভাবে লিখলাম, এটা স্মল লেটারের কে। তুই যেভাবে লিখিস সেভাবে স্মল লেটার লিখবি। বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝলাম। এইবারে দেখ ভাই, ফরওয়ার্ড রিয়াকশন আর ব্যাকওয়ার্ড রিয়াকশন এটা তো আলাদা অ্যাকচুয়ালি। ফরওয়ার্ড আর ব্যাকওয়ার্ড রিয়াকশন তো আলাদাই হচ্ছে, আলাদা হচ্ছে তো। ফরওয়ার্ড রিয়াকশন আর রেট কনস্ট্যান্ট আর ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্টের ভ্যালু কিন্তু সেম হবে না, হতেও পারে না হতে পারে, ওটা রিয়াকশন ওয়াইজ ভ্যারি করবে। তাহলে ইন জেনারেল আমি ফরওয়ার্ডটাকে কে এফ দিয়ে লিখবো, ব্যাকওয়ার্ডটাকে কে বি দিয়ে লিখবো। কী বোঝালাম ভাই? ওটা আলাদা আলাদা রেট কনস্ট্যান্ট। ঠিক আছে, তাহলে ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট আমার কি হলো? কে এফ। ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট হচ্ছে আমার কে বি। বুঝেছিস? বুঝেছিস? বোঝা গেল? ক্লিয়ার? দেখ ভাই, রেট কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি হবে তত আমার রেটের ভ্যালু কী হবে? বেশি হবে। সিম্পল। এই জন্য কোনো একটা রিয়াকশনের রেট কনস্ট্যান্ট বার করলে না রিয়াকশনটা কতটা ফাস্ট হবে বা স্লো হবে বোঝা যায়। এটা প্র্যাকটিক্যালে আছে তোর, মোস্ট প্রবাবলি ক্লাস 12-এর প্র্যাকটিক্যালেই আছে। ঠিক আছে, যে ভাই রেট কনস্ট্যান্টের ভ্যালু ক্যালকুলেট করে আমি রেট দেখবো। ক্লাস 12-এর প্র্যাকটিক্যালে না থাকলে বিটেকের প্র্যাকটিক্যালে তোর আছে। বিটেক বা তুই যাই পড়বি ইন ফিউচার যদি সায়েন্স নিয়ে পড়িস, তোর ফার্স্ট সেমিস্টারের প্র্যাকটিক্যালে থাকবেই এই জিনিসটা। বুঝতে পারছিস তো? তাহলে আমি রেট কনস্ট্যান্ট ভাই, রেট কনস্ট্যান্ট ক্যালকুলেট করে আমি রেট বার করতে পারবো স্বাভাবিকভাবেই। রেট কনস্ট্যান্টের ভ্যালু যত বেশি, কে এর ভ্যালু যত বেশি, আর এর ভ্যালু তত বেশি হবে। সিম্পল। কে এর ভ্যালু যত কম, আর এর ভ্যালু তত কম। বুঝেছিস? বুঝলাম। তাহলে দেখ, আমি এখান থেকে বলতে পারি আর এফ ইকুয়ালস টু কী হবে? কে এফ ইন্টু এ ইন্টু বি। আর বি ইকুয়ালস টু কী হচ্ছে ভাই? কে বি ইন্টু সি ইন্টু ডি। ক্লিয়ার? আচ্ছা চল, এইবারে ধর আমি ভাবছি রিয়াকশনটা ইকুইলিব্রিয়াম অ্যাচিভ করলো, তাহলে অ্যাট ইকুইলিব্রিয়াম আমার কী হয়? ইকুইলিব্রিয়াম আমার কী হয় বল? রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড, তাই না? হ্যাঁ ভাই তাই হয়। ইকুইলিব্রিয়াম আমার কী হয়? রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড। ইকুইলিব্রিয়াম রেট অফ ফরওয়ার্ড ইকুয়ালস টু রেট অফ ব্যাকওয়ার্ড হয়। তার মানে ভাই কে এফ ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু কী হবে? কে বি ইন্টু সি ইন্টু ডি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার। তাহলে ভাই কে এফ ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু কী হবে? কে বি ইন্টু সি ইন্টু ডি। দেয়ারফর লিখছি কে এফ ইন্টু এ ইন্টু বি ইকুয়ালস টু আমার কী হবে? কে বি ইন্টু সি ইন্টু ডি। ক্লিয়ার? হ্যাঁ ভাই ক্লিয়ার হয়েছে, অসুবিধার কিছুই নেই।
এটাকে জাস্ট আমি একটু এক্সপ্রেশনটা চেঞ্জ করছি, এই এক্সপ্রেশনটা আমার নিচে জায়গা নেই বলে আমি উপরে লিখছি। এটা হয়ে গেছে সবার লেখা, ঠিক আছে? আচ্ছা দেখ, ওর আমি কি বলতে পারি, আমি এখান থেকে লিখছি উপরে, আচ্ছা চল উপরে না এখানেই লিখছি, এখান থেকে আমি পরের লাইনটা লিখছি এখানে, কেএফ বাই কেবি, কেএফ বাই কেবি এটা ইকুয়ালস টু কী হবে, দেখ প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে অ্যাক্টিভ মাস মানে কনসেন্ট্রেশন, ওটা কনসেন্ট্রেশন এখন অ্যাক্টিভ মাসই বলছি, এটা হবে স্বাভাবিকভাবে, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কেএফ বাই কেবি ইকুয়ালস টু মানে এটা হলো থার্ড ব্র্যাকেটের মধ্যে সি ইন্টু ডি বাই থার্ড ব্র্যাকেটের মধ্যে এ ইন্টু বি বাই কেএফ বাই কেবি সিডি বাই এবি, এটা হয়েছে ক্লিয়ার? সাইড চেঞ্জ করলাম না, সেটা হয়েছে। এই যে ভাই কেএফ বাই কেবি এই যে টার্মটা, এইটাকে আমার বলে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। কে ইকিউ ইকুয়ালস টু কি, স্মল কেএফ বাই স্মল কেবি, এইটা কিন্তু আমার লাগবে। কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কি ভাই, কেএফ বাই কেবি। কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কি, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কি, কেএফ বাই কেবি। কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কি হবে, কেএফ বাই কেবি, বোঝা গেছে? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। কেএফ বাই কেবি ইকুয়ালস টু ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। এইবারে এই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টে আমি তোকে যখন থার্মোডাইনামিক্স পড়েছিলাম ডেল্টা জির সাথে একটা রিলেশন বার করেছিলাম। ডেল জি ইকুয়ালস টু কী ছিল রিলেশন মনে আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের গিবস এনার্জি রেঞ্জের সাথে, মনে আছে ইকুয়েশনটা কী ছিল বল? কী ছিল থার্মোডাইনামিক্সের সাথে? থার্মোডাইনামিক্সে ডেল্টা জি আর কি ইকুইলিব্রিয়াম ইকুয়েশন, দেখে না, পাতা উল্টে দেখ, পাতা উল্টে দেখ। মাইনাস 2.303 আরটি, তারপর এনআরটি ছিল, এন ছিল না ভাই, ওখানে এন ছিল না। মাইনাস আরটি এলএন কে ইকুইলিব্রিয়াম বা মাইনাস 2.303 লক বেস 10 কে ইকুইলিব্রিয়াম, তাহলে ওটা ছিল আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। খুব ভালো কথা। এইবার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট স্বাভাবিকভাবেই আরও ডিটেলসে যাবো, তা আমি বুঝলাম কি ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ইকুয়ালস টু কেএফ বাই কেবি, ঠিক আছে বুঝেছিস? সবাই বুঝলাম, বোঝা গেছে? তাহলে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন মনে থাকবে তো, কেএফ বাই কেবি ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট। কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কি, ফরওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট ডিভাইডেড বাই ব্যাকওয়ার্ড রিয়াকশনের রেট কনস্ট্যান্ট, বোঝা গেছে সবার? হ্যাঁ ভাই বুঝতে পেরে গেছি। আচ্ছা এইবারে ধর তোকে যদি বলি একটা ডেরিভেশন এবারে পরীক্ষাতে আসবে, কোন ডেরিভেশন চল দেখতে থাক। ধর আমি যদি রিয়াকশনটাকে এইভাবে লিখতাম, এ প্লাস আরও একটা এ ভাই, বি প্লাস এ প্লাস বি, আমার ফর্মুলা ধর কি এটা, সি প্লাস সি প্লাস সি প্লাস ডি প্লাস আরও ধর 3-4টে ডি, ধর এরকম ফর্ম হয়েছে, হতে পারে এরকম ইকুয়েশন, হতে পারে এরকম রিয়াকশন। এই রিয়াকশনকে যদি এরকম হতো, এটা রিয়াকশন ধর এরকম আছে, বুঝতে পারছিস? সবাই বুঝতে পারছি। তুই কি রিয়াকশনকে এইভাবে লিখিস? কীভাবে লিখিস রিয়াকশনটাকে? উপরের রিয়াকশনটাকে শর্টে দিয়ে কীভাবে লিখবি বল? কটায় আছে ভাই 3A, তাই তো? তাহলে ভাই যা হচ্ছে 3A প্লাস বি কটা আছে 2B, রিভার্সেবল সাইন, আমার কী ফর্ম হচ্ছে ভাই 3টে সি প্লাস চল আরেকটা সি করে দিলাম 4C প্লাস কী ফর্ম হলো ডি 1 2 3, এটা ভাই 5টা হচ্ছে তাই তো, 5D এরকম হবে। এটাই তো আমি রিয়াকশনকে ওইভাবে লিখি। খুব ভালো কথা, বুঝতে পেরে গেছি। তাহলে দেখ তখন আমার ফরওয়ার্ড রিয়াকশনের রেট কার উপর ডিপেন্ড করতো ভাই, এর অ্যাক্টিভ মাস, এর অ্যাক্টিভ মাস, বির অ্যাক্টিভ মাস, আবার এর অ্যাক্টিভ মাস, আবার বির অ্যাক্টিভ মাস, তাই না? তাই হতো আমার বেসিক্যালি। তাহলে কবার আসতো দেখ, এর অ্যাক্টিভ মাস আসতে হচ্ছে 1 2 3 বার, বুঝতে পারলি? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। এর সাথে ডিপেন্ড করবে, আবার ভাই আরেকটা ইকুয়েশন এর সাথেই ডিপেন্ড করবে, আমার আরেকটাতে এর সাথেই ডিপেন্ড করবে। ভাই লোকে তো এতবার লেখে না এই জিনিসটাকে, লোকে কীভাবে লেখে এটাকে শর্টে কীভাবে লেখে, এ টু দি পাওয়ার, দেখ সামনে যে কোএফিশিয়েন্ট আছে সেটা সিম্পলি মাথায় লিখে দেবে, তাই তো করবে লোকে, তাই করবে, তাই হবে। তাহলে ভাই সামনে যে কোএফিশিয়েন্টটা আছে সেটা আমার সিম্পলি মাথায় উঠে যাবে, বুঝতে পারলি? সামনে যে কোএফিশিয়েন্টটা থাকবে সেটা আমার সিম্পলি পাওয়ারে উঠে যাবে, বোঝা গেল? হ্যাঁ ভাই বুঝতে পারলাম। তাহলে বি আমার তখন কী হবে, বি এর দেখ সামনে যে কোএফিশিয়েন্ট সেটা আমার মাথায় উঠে যাবে, মাথায় 2, তাহলে সব কটাতে আমার দেখ তাই হলো, 3 2 আমি করে দিচ্ছি, 3 2 করে দিলাম, 3 2 করে দিচ্ছি আপাতত। সি সি আমার কী হবে, একইভাবে এখানে মাথায় উঠে গেলে হচ্ছে পাওয়ারে, ডি আমার কী হলো 5, এখানে সি হচ্ছে ভাই 4, ডি হচ্ছে 5, 4 5 4 5 করে দিই, 4 5 করলাম ভাই, এর মাথায় কী গেল 3, বি এর মাথায় 2। আচ্ছা ফাইনাল এক্সপ্রেশনটা দেখ, আমি যেটা তোকে দেখানোর জন্য এতক্ষণ ধরে করছি, ফাইনাল এক্সপ্রেশন আমার কী হলো দেখ, ফাইনাল এক্সপ্রেশন আমার এটাই হয়েছে, কী হলো, কেএফ বাই কেবি ইকুয়ালস টু কি, আমি তোকে এবারে কিছু রিয়াকশন লিখে ডাইরেক্ট তোকে বলবো ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন লিখতে, কারণ এটা না করলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না। কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কেএফ বাই কেবি ইকুয়ালস টু, দেখ প্রোডাক্টের কনসেন্ট্রেশন থার্ড ব্র্যাকেটের মধ্যে লেখা মানে কনসেন্ট্রেশন আমার ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, ঠিক আছে? থার্ড ব্র্যাকেটে সি ইন্টু মাথায় কি উঠে যাবে কোএফিশিয়েন্ট, তাই হচ্ছে ভাই সি টু দি পাওয়ার 4 ইন্টু দেখ ডি, থার্ড ব্র্যাকেটের মধ্যে ডি, মাথায় দেখ উঠে গেল হচ্ছে কনসেন্ট্রেশন, সরি মাথায় উঠে গেল কি ভাই কোএফিশিয়েন্টটা, এই যে ভাই 4 উঠে গেছে হচ্ছে এখানে, 5 চলে এসছে ভাই এখানে, 3 চলে গেছে ভাই এর মাথায়, 2 চলে গেছে হচ্ছে ভাই এর মাথায়, বুঝতে পারলি?
তার মানে আমার কি হলো, সোজা কথা, যে কোনো রিয়াকশানের ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন আমার কি করে হবে, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কে এফ বাই কেবি ইকুয়ালস টু প্রোডাক্টগুলোর কনসেন্ট্রেশন কোএফিসিয়েন্ট হয়ে যাবে মাথায় ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্টগুলোর কনসেন্ট্রেশন কোএফিসিয়েন্ট হয়ে যাবে হচ্ছে পাওয়ারে। বুঝতে পেরেছিস? সিম্পল একদম, বোঝা গেল? তাহলে এই হচ্ছে আমার ভাই ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন। তাহলে এটাকে ইন জেনারেল যদি আমি লিখি, তাহলে ইন জেনারেল লিখলে আমার ব্যাপারটা এরকম হবে, কীরকম হচ্ছে, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কে এফ বাই কেবি ইকুয়ালস টু, তাহলে ইন জেনারেল এক্সপ্রেশনটা আমি এখানে লিখবো, কি হচ্ছে আমার এক্সপ্রেশনটা এরকম হচ্ছে, কে এফ ইকুয়ালস টু, সরি ভাই, কে ইকুইলিব্রিয়াম ক্যাপিটাল কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু স্মল কে এফ বাই স্মল কে বি ইকুয়ালস টু কী হচ্ছে, আচ্ছা, মাল্টিপ্লিকেশন অফ কনসেন্ট্রেশন, মাথায় চলে গেল ভাই পাওয়ারে গেল হচ্ছে কোএফিসিয়েন্ট। তাহলে এটাকে এইভাবে লেখে না, মাল্টিপ্লিকেশন সাইন মানে কি তুই ম্যাথসের মধ্যে পড়েছিস, এটা মাল্টিপ্লিকেশন সাইন, মাল্টিপ্লিকেশন সাইন এরকম, সামেশন সাইন কীরকম তুই জানিস, পড়েছিস ম্যাথসে মাল্টিপ্লিকেশন সামেশন। আচ্ছা কী হলো ভাই, মাল্টিপ্লিকেশন কি ভাই, অ্যাক্টিভ মাস লিখছি, অ্যাক্টিভ মাস থার্ড ব্র্যাকেটের মধ্যে ওটা লেখা মানে অ্যাক্টিভ মাস, অ্যাক্টিভ মাস মানে কনসেন্ট্রেশন, ইকুইলিব্রিয়াম কনসেন্ট্রেশন, মাথায় কি উঠে যাবে ভাই, কোএফিসিয়েন্টগুলো, বোঝা গেল, কোএফিসিয়েন্টগুলো হচ্ছে মাথায়, ডিভাইডেড বাই, এটা কার অ্যাক্টিভ মাস, প্রোডাক্টের অ্যাক্টিভ মাস, বুঝতে পারছিস, ডিভাইডেড বাই কি হচ্ছে ভাই, মাল্টিপ্লিকেশন অফ অ্যাক্টিভ মাস, কার অ্যাক্টিভ মাস, রিঅ্যাক্ট্যান্টের অ্যাক্টিভ মাস, থার্ড ব্র্যাকেট মাথা উঠে গেল কে ভাই, কোএফিসিয়েন্ট। এই হচ্ছে দেখ আমার ফর্মুলা, তাই তো হচ্ছে, তাই আমার হলো দেখ, মাল্টিপ্লিকেশন অফ অ্যাক্টিভ মাস অফ প্রোডাক্ট থার্ড ব্র্যাকেটের মধ্যে মাথায় উঠে গেল কে কোএফিসিয়েন্ট ডিভাইডেড বাই অ্যাক্টিভ মাস অফ রিঅ্যাক্ট্যান্ট মাথায় উঠে গেলো কোএফিসিয়েন্ট, প্রত্যেকটার মাল্টিপ্লিকেশন, বুঝতে পেরেছিস, বোঝা গেল? তাহলে কী হলো, এই মাত্র যে রিয়াকশনটা আমি দেখলাম, সাপোজ 3A + 4C প্রোডাক্ট ফর্ম হচ্ছে সাপোজ 2B + 5D, তাহলে ওই রিয়াকশনের আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন কী হলো, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কে এফ বাই কেবি ইকুয়ালস টু আমার কী হয়েছিল, এই যা হয়েছিল ভাই, প্রোডাক্টগুলো মানে কি সি টু দি পাওয়ার কোএফিসিয়েন্ট যা থাকবে সেটা মাথায় উঠে গেছে, ডি কোএফিসিয়েন্ট যেটা থাকবে সেটা মাথায় উঠে গেছে, ডিভাইডেড বাই রিয়াক্ট্যান্ট কোএফিসিয়েন্ট যা আছে মাথায় উঠে যাবে, কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন, বোঝা গেল? তাহলে হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন। ওই এক্সপ্রেশন না করতে পারলে কিন্তু আমি অঙ্ক করতে পারবো না, বুঝতে পেরেছিস? ওই এক্সপ্রেশন কিন্তু আমাকে করতে হবে, নাহলে কিন্তু আমি অঙ্ক করতে পারছি না। চল তাহলে এইবারে তুই আমাকে লিখে দেখা দেখি, লেখ লেখ, কোশ্চেন লেখ, রাইট এক্সপ্রেশন ফর ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, write expression for equilibrium constant for Haber's process. Write expression for equilibrium constant for Haber's process. কর, নিজে কর। হয়ে গেছে? কার হয়েছে বল? হয়েছে? দেখেছিস? দেখি খাতাটা ঘোরা একটু দিকে। ঠিক আছে, চল দেখ কী হবে বেসিক্যালি, এবার মিলিয়ে নে। তাই হেবার্স প্রসেস মানে ইকুয়েশন আমি জানি, ছোটোবেলা থেকে পড়ে এসেছি, N2 + H2 রিভার্সেবল সাইন, NH3 ফর্মুলা ব্যালেন্স করতে হবে স্বাভাবিকভাবেই, N2 + 3H2 ফর্মুলা কি 2NH3, এটা হচ্ছে আমার ভাই ভালো কথা। ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের এক্সপ্রেশন কী হবে, কে ইকুইলিব্রিয়াম ইকুয়ালস টু কে এফ বাই কেবি, তো হবেই আমি জানি, কারণ কে এফ বাই কেবি আমি চাইলে না লিখতে পারি, চাইলে নাও লিখতে পারি, এটা দিয়ে আবার অঙ্ক করতে হতে পারে, তোকে কে এফ এর ভ্যালু বলে দেবে, কেবির ভ্যালু বলে দেবে, তোকে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের ভ্যালু বার করতে হবে। এমন কি কেমন কঠিন কাজ, কোনো কঠিন কাজ না। প্রোডাক্ট ভাই কে আছে, অ্যামোনিয়া, তাহলে থার্ড ব্র্যাকেটের মধ্যে লিখছি NH3, মাথায় কে উঠবে ভাই 2, বুঝলি? হ্যাঁ ভাই বুঝলাম, ডিভাইডেড বাই রিঅ্যাক্ট্যান্ট সাইডে কে আছে ভাই N2, সামনে কে আছে ভাই 1, মাথা উঠে গেল 1 আলাদা করে কেউ লেখে না, H2 থার্ড ব্র্যাকেটের মধ্যে মাথা উঠলো কে ভাই 3, এক চাইলে তুই লিখতে পারিস, চাইলে না লিখতে পারিস, তাহলে 0 লিখবি না, আর 0 লিখলে তো ভাই আমার হয়ে গেল, ছিলই না তার মানে, 0 লিখলে 1 হয়ে গেল, 0 লেখা যাবে না, 0 কেন লিখবো, 0 কে আননেসেসারি লেখে, তাহলে এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন, ঠিক আছে? হ্যাঁ ভাই খুব ভালো কথা। এইবারে দেখ তো, যদি কোশ্চেনের মধ্যে এগুলো যদি আমার যা দেওয়া থাকবে আমি তাই লিখবো, যদি আমার এরকম থাকতো N2 গ্যাস 3H2 গ্যাস 2NH3 গ্যাস, যদি এরকম থাকতো,
তাহলে আমি কী করতাম বলতো ভাই, NH3 পাশে এরকম গ্যাস লিখতাম, N2 পাশে গ্যাস লিখতাম, H2 পাশে গ্যাস লিখতাম। যদি কোশ্চেনের মধ্যে থাকতো আমি লিখতাম, যদি না থাকে লিখবো না, বুঝেছিস? কোশ্চেনের মধ্যে যা দেবে তাই লিখবো, যদি সলিড দেওয়া থাকে আমি লিখবো, না দেওয়া থাকলে লিখবো না। আইডিয়ালি এটা লেখা উচিত, বুঝতে পেরেছিস? বোঝা গেছে? চল বুঝে গেছি। তাই হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট এক্সপ্রেশন। খাতা এবার হেডিং দে, লেখ টাইপ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট বা ক্লাসিফিকেশন অফ KEQ, টাইপ অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট অর ক্লাসিফিকেশন অফ KEQ। KEQ মানে হচ্ছে ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট, ক্লাসিফিকেশন অফ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট। ঠিক আছে? ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট কত টাইপের হয়, কার উপর ডিপেন্ড করে দেখবো? আমাদের সিলেবাসে বেসিক্যালি বোর্ড এক্সামে দুখানা আছে, যেই বাণীতে আরেকটা জিনিসও আছে। চল লেখ কী কী টাইপ হয় ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্টের, দেখতে থাকে এদিকে। ফার্স্ট দেখবো হচ্ছে ভাই, লেখ কে, ক্যাপিটাল কে নিচে সি, KC। পরেরটা লিখবি ক্যাপিটাল কে নিচে P, KP। তারপরটা লিখবি KX। KX আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়, KX আমার তোর বোর্ড এক্সামের পার্ট নয়, KXটা লিখে আমি কেটে দিয়েছি। ঠিক আছে? ঠিক আছে, KX। হ্যাঁ হ্যাঁ, KX বা KI। চল KXও বলে লোকে, এটা হচ্ছে আমি তো এখন পড়বো না। KX আমার তোর এখনকার পার্ট না, এটা মোল ফ্র্যাকশনের উপর ডিপেন্ড করবে। আসছি সেইবারে জাস্ট তোকে সিম্পলি বলে রাখবো কী টার্মটা। চল লেখ, তিনটে জিনিস লিখবো, লেখ KC। KCর নিচে লেখ রিপ্রেজেন্টস, KCর নিচে লিখছিস রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ কনসেন্ট্রেশন, রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ কনসেন্ট্রেশন লিখেছিস। কেপির নিচে লেখ রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ প্রেশার, C ফর কনসেন্ট্রেশন। আর কেপির নিচে লিখছিস কি রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ প্রেশার। আর KX এর নিচে লেখ রিপ্রেজেন্টেড ইন টার্মস অফ মোল और मोल फ्रैक्शन, रिप्रेजेंटेड इन टर्म्स ऑफ मोल फ्रैक्शन। मोल फ्रैक्शन देखबी যখন আমি এখানে বেসিক কনসেপ্ট পড়েছিলাম ফার্স্ট চ্যাপ্টার, তখন বলেছিলাম মোল ফ্র্যাকশনকে বেসিক্যালি কাই দিয়ে ডিনোট করে। ওই কাইটা দেখবি আস্তে আস্তে এক্স হয়ে গেছে বেসিক্যালি এখন, তো ওই জন্য ওটা হচ্ছে আমার KX আর KI। ক্লিয়ার, বোঝা গেল? আচ্ছা এইবারে দেখ কনসেন্ট্রেশন ফার্স্টটা বললাম, এখন কনসেন্ট্রেশন কার কার জন্য অ্যাপ্লিকেবল, প্রেশার কার কার জন্য অ্যাপ্লিকেবল, ঠান্ডা মাথায় দেখ। ফার্স্ট অফ অল সলিউশনের জন্য তো কনসেন্ট্রেশন অ্যাপ্লিকেবল হবেই। তাহলে যদি আমি দেখি কখনো ভাই আমার সলিউশন আছে, আমি KC অ্যাপ্লাই করব, সলিউশনের জন্য আমার KC অ্যাপ্লিকেবল, বুঝলি? আর সলিউশন মানেই কনসেন্ট্রেশন আসছে। নেক্সট চল দেখি আমি যদি ভাবি প্রেশার, এটা প্রেশার কার জন্য